বর্তমান প্রজন্ম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও সফল হবে এমন প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুন্দর দেশ গড়তে তরুণদের সহযোগিতা কামনা করেন তিনি। আর একই সঙ্গে শিশু কিশোর তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস এর সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শিশু কিশোরদের উদ্দেশ্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে শিশু কিশোরদের প্রাণবন্ত খেলা উপভোগ করেন তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। কোমলমতি শিশুদের ডিভাইসের আসক্তি থেকে দূর করে মাঠমুখী করার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল নতুন কোরিয়া স্পোর্টস 2025-26। চলতি বছরের 2রা মে সিলেটে শুরু হওয়া সেই জাঁকজমক আয়োজনের সমাপ্তি ঘটল রাজধানীর আর্মি স্টেডিয়ামে। জাতীয় এই পর্বের সমাপনী ও ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে ভেন্যুতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা করেন। সরাসরি গ্যালারিতে না গিয়ে তিনি সোজা মাঠে নেমে হেঁটে পুরো মাঠ ঘুরে দেখেন। এ সময় শত শত ক্ষুদে শিক্ষার্থী ও শিশু দর্শক গ্যালারির সামনে রেলিংয়ের কাছে ছুটে আসে। শিশুরা হাত বাড়িয়ে দিলে প্রধানমন্ত্রী পরম স্নেহে তাদের সঙ্গে হাত মেলান। শিশুরা প্রধানমন্ত্রীর এত কাছাকাছি আসা এবং তার সঙ্গে হাত মেলাতে পেরে উচ্ছ্বাসে মেতে ওঠে। মাঠ ঘুরে প্রধানমন্ত্রী কিছু সময় ভিআইপি গ্যালারিতে বসে খেলা পর্যবেক্ষণ করলেও শিশুদের উৎসাহ দিতে দ্রুতই নিচে নেমে আসেন। প্রথা ভেঙে মন্ত্রী পরিষদের সদস্য এবং অন্যান্য অতিথিদের নিয়ে তিনি মাঠের পাশে রাখা চেয়ারে বসে খেলা উপভোগ করেন। খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে আজকের শিশু কিশোররাই আগামীর বাংলাদেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদেরকে মানবিক ও যোগ্য হিসাবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। পরিবেশ রক্ষায় বর্তমান প্রজন্মের কাছে সহযোগিতাও চান সরকার প্রধান। এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো। শিক্ষার্থীদের প্রকৃতিতে থাকা জীবজন্তুর প্রতিও সদয় থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকৃতির আল্লাহ দেওয়া বিভিন্ন জীবজন্তু পশু পাখি, এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। যত্ন যদি নিতে পারে, অন্তত আমরা চেষ্টা করব তাদের যাতে কোনো প্রকার ক্ষতি হতে না পারে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবার গণহত্যার অভিযোগে অভিযুক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় তিনি সহ 41 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে 16 আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনাকে গণহত্যা আখ্যায়িত করে চিফ প্রসিকিউটর জানান এটি ছিল পরিকল্পিত হত্যাযজ্ঞ। এস এম আরিফের রিপোর্ট। 2013 সালের 5 মে 13 দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে শাপলা চত্বর খালি করে। হেফাজতের সমাবেশ ঘিরে 61 জনকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হলে তদন্তে 58 জন নিহতের নিশ্চিত তথ্য পাওয়ার কথা জানায় প্রসিকিউশন। এই ঘটনায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী দীপুমণি, শামসুল হক টুকু, হাসানুল হক ইনু, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি একেএম শহীদুল হক সহ 41 জনকে। সোমবার এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে পলাতক 31 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে 16 আগস্ট আসামিদের হাজিরের নির্দেশ দেওয়া হয়। কিছু কিছু পুলিশ কর্মকর্তাদেরকে স্ট্যান্ড বাই রাখা হলো যে কোনো মুহূর্তে আক্রমণ করার জন্য। এগুলো সমস্ত কিছু মেটিকুলাস ডিজাইনে প্ল্যানে সরকার প্রধানের প্ল্যান অনুযায়ী হচ্ছিল এবং তারই ধারাবাহিকতা কিন্তু হেফাজতের নেতৃবৃন্দ তখনও বুঝতে পারে নাই যে মধ্যরাতে তাদের উপরে এইভাবে নৃশংসভাবে অ্যাটাক করা হবে। চিফ প্রসিকিউটর জানান মামলায় আসামিদের বিরুদ্ধে 2টি অভিযোগ আনা হয়েছে। শাপলা চত্বরে 5 তারিখে মধ্যরাতে যে নারকীয় ঘটনা ঘটল, সেখানে 32 জন শহীদ হয়েছে। এইটি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-এর সি ধারা মোতাবেক এটা একটা জেনোসাইড ছিল। এবং পরের দিন যেটা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে, সেখানে আরও 20 জন মানুষকে একত্রে শহীদ করা হলো, সেটাও একটা জেনোসাইড ছিল। এই 2টি জেনোসাইডের ঘটনার প্রেক্ষিতে আমরা 2টি চার্জ
আমরা 41 জন আসামির বিরুদ্ধে আমরা এনেছি। এই মামলায় ঢাকায় 32 জন, নারায়ণগঞ্জে 20, চট্টগ্রামে 5 ও কুমিল্লায় 1 জন নিহতের পরিচয় নিশ্চিত করে তদন্ত সংস্থা। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়ে দলই সিদ্ধান্ত নেবে। সকাল 10:30টার দিকে রংপুর মহানগরী টার্মিনাল এলাকায় বিভাগীয় বিআরডিবি কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরের শেষের দিকে অথবা 2027 সালের শুরুর দিকে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। রাষ্ট্রপতি নির্বাচনে তফসিলের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের বৈঠক হবে। মঙ্গলবার বেলা 11টায় সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত স্পিকারের কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর আগে শুক্রবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। ওই দিন দুপুরে তিনি তাঁর পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার বরাবর জমা দেন। সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমদ বরাবর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত পদত্যাগপত্রটি পাঠানো হয়। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। জাতীয় সংসদ ভবনের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়ন ও নতুন প্রযুক্তি প্রতিস্থাপনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় সংসদের সাউন্ড সিস্টেমকে উন্নত ও প্রযুক্তি নির্ভর করার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন আধুনিক ব্যবস্থার ওপর বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়া হয়। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা সভায় সম্ভাব্য কারিগরি বিকল্প, প্রযুক্তির সক্ষমতা এবং এটি বাস্তবায়নের পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের বিভিন্ন বৈশিষ্ট্য, এর কার্যকারিতা এবং সংসদীয় অধিবেশন পরিচালনার ক্ষেত্রে সর্বাত্মক সামঞ্জস্য বজায় রাখার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথিরা এসব বিষয়ে নিজ নিজ মতামত জানান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। সরকার জুলাই যোদ্ধাদের টার্গেট করে দমিয়ে রাখতে চাইছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, এর মাধ্যমে ফ্যাসিবাদের পথেই অ্যাকচুয়ালি হাঁটছে তারা। আজ জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবে স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। তার মতে, প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা হারানোর ভয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করতে চায় না বর্তমান সরকার। আরও বলেন, গণভোটের গণরায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। বিনা সংস্কারে তারাও শেখ হাসিনার মতো আত্মকেন্দ্রিক হয়ে উঠবে। সংসদে প্রধানমন্ত্রী উপস্থিত থাকা সত্ত্বেও তার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেয়াকে অপসংস্কৃতি হিসেবে উল্লেখ করেন মিয়া গোলাম পরোয়ার। আর জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, ইসলামের কথা শুনলে ভয়ে থাকত বিগত ফ্যাসিস্ট সরকার, আর বর্তমান ফ্যাসিস্ট সরকার ভুগছে সংস্কার আতঙ্কে। বারুদের যে স্লোগান সেগুলোকে মুছে দিয়ে সেখানে খুবই পরিকল্পিতভাবে বাংলাদেশের কিছু ন্যাচারাল সিনারি তুলে দিয়ে এমনভাবে বোঝাতে চেয়েছে যে আমাদের সেই জুলাই যোদ্ধাদের সেই সময়ের স্লোগানের চেয়ে এখন এই সিনারিগুলো গুরুত্বপূর্ণ। বিসিএস সহ অ্যান্টি কারাপশন কমিশন সহ অন্যান্য চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস, কেয়ারটেকার সরকার গঠন প্রণালীর সেই আগের মতোই যদি সংবিধানের প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতাই থাকে, তিনি যা বলবেন রাষ্ট্রপতি সেই প্রজ্ঞাপন জারি করে দেবেন, তাহলে জুলাইয়ের এত রক্তাক্ত বিপ্লবের কি প্রয়োজন ছিল? যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি হয়ে আজকে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তারাও এখন জুলাই যোদ্ধাদেরকে ডিপ্রাইভ করছে।
আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কাটতে শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গ্যাস সংকটে সাময়িক অসুবিধার জন্য দেশবাসীর কাছে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী। সরকার গ্যাস সংকটের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে জানিয়ে তিনি বলেন, পতিত সরকার এই সংকট সমাধানের কোনো উদ্যোগ নেয়নি। আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ, এবং সে ব্যাপারে এটা তাদের কথার উপর আমরা শুধু নির্ভর না করে কিসের বেসিসে তারা এটা মনে করছেন, এখানে একটা ডিটেইল আমাদের টেকনিক্যাল পিপল তাদের টেকনিক্যাল পিপলের সাথে কাজ করছে। সো আমাদের তরফ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তথাপি আমরা জানি যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রায় এক দশকের অপেক্ষা, পরিকল্পনা আর প্রশাসনিক জটিলতার অবসান। অবশেষে চট্টগ্রামের আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশ চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের নির্মাণ কাজ। সরকারের প্রত্যাশা, এই শিল্পাঞ্চল হবে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নেয়ার অন্যতম ভিত্তি। এ সময় অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগই হবে বাংলাদেশের আগামী দিনের প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি। আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সোমবার সকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের যৌথ আয়োজনে বাংলাদেশ চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের নির্মাণ কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আনোয়ারায় গড়ে ওঠা এই শিল্পাঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগের পাশাপাশি নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন, রপ্তানি বৃদ্ধি এবং হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিনিয়োগকারী এবং চীনা প্রতিনিধিরা। China has been long-lasting friendship with Bangladesh since 1975. First they were development partner, then the investment partner. Now you are the strategic partner of Bangladesh. The government of Bangladesh stands fully committed to ensuring the safety, stability and growth of your investments. অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগই হবে বাংলাদেশের আগামী দিনের প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এই শিল্পাঞ্চল সেই লক্ষ্য বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের মূল উদ্দেশ্য হলো অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর একটা অর্থনীতি। $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি 2034-এ। সেখানে যেতে হলে আমাদেরকে বিনিয়োগ ছাড়া এবং মোস্টলি প্রাইভেট বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান হবে, সম্পদ সৃষ্টি হবে এবং সম্পদের মাধ্যমে ট্যাক্সেশন বাড়বে। ট্যাক্সেশন বাড়লে দেশের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড করতে খুব সুযোগ হবে, সুবিধা হবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে আনোয়ারার এই অর্থনৈতিক ও শিল্পাঞ্চল শুধু চট্টগ্রাম নয়, দেশের সামগ্রিক অর্থনীতির জন্য হতে পারে নতুন সম্ভাবনার এক শক্তিশালী ভিত্তি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রতিবন্ধী শিশু ও শারীরিক প্রতিবন্ধীদের চিকিৎসা এবং পুনর্বাসন সেবা আরও সহজলভ্য করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। সারা দেশের উপজেলা হাসপাতালেই প্রতিবন্ধীদের চিকিৎসা চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মোহিত। মাই টিভির সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, শীঘ্রই 22টি উপজেলা নিয়ে একটি পাইলট প্রজেক্ট চালু করা হবে। আগামী 1 বছরের মধ্যেই প্রতিবন্ধীদের চিকিৎসার উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনার ঘোষণা দেন এম এ মোহিত। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। শারীরিক প্রতিবন্ধকতা যেন সম্ভাবনার পথে বাধা না হয়ে দাঁড়ায়, এই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করে সিরাজগঞ্জের শাহজাদপুরের সিএসএফ সেন্টার। প্রতিবন্ধী শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য এখানে রয়েছে চিকিৎসা, পুনর্বাসন, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, বিশেষায়িত পরামর্শ সহ বিভিন্ন সেবা। যখন দেখি যে বাচ্চাটার প্রয়োজন, প্রথমে কমিউনিকেশন, আমরা বাচ্চাটাকে কমিউনিকেশন শেখাই। শেখানোর পর বাচ্চারা যখন আমাদের আয়ত্তে চলে আসে,
তখন বাচ্চাদেরকে আমরা শেখাই ওরিয়েন্টেশন। পরিচিতি করানোর পর আমরা তাকে নিয়ে যাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমরা একাডেমিক সেকশনে যাই। মনে করেন যত আনন্দ দিয়ে আমি শেখাতে পারি আমি চেষ্টা করি ওদের শেখানোর জন্য। শেখানোর পর আমি অ্যাডভান্স গ্রুপে দিয়ে দিই বাচ্চাদেরকে। হাতের নাগালে এমন চিকিৎসা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। আমার ছেলে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে। আমার ছেলে যখন হাঁটতে পারতো না তখন সে এখান থেকে থেরাপি নিয়ে হাঁটা শিখছে। আমার বাচ্চাটি এখন মোটামুটি অনেকটাই ডেভেলপড এবং অনেকটাই সুস্থ। ইনশাআল্লাহ আল্লাহ দিলে আমি আমাকে চলা লাগে না। থেরাপি শিখাইছে আর হুইল চেয়ার দিছে। দেশ বিদেশে প্রতিবন্ধিতা নিয়ে গবেষণার অভিজ্ঞতা থেকেই এই কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং নেপাল এই 3টা দেশে আমি তখন গবেষণা শুরু করি এবং দেখতে পাই যে বাংলাদেশে প্রচুর পরিমাণ দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা আছে। শুধু দৃষ্টি প্রতিবন্ধী না, অন্যান্য প্রতিবন্ধীদের শিশুদের সংখ্যাও অনেক। সেখান থেকে আমাদের মনে হলো যে এমন একটা কিছু করা দরকার যেখানে কমিউনিটিতে, গ্রামে গঞ্জে এমন একটা মডেল দাঁড় করানো দরকার সেবা দেওয়ার জন্য, যাতে আমরা সহজেই বাচ্চাগুলোকে খুঁজে পাই এবং খুঁজে পাওয়ার পর তাদের যে প্রয়োজনীয় চিকিৎসা সেটার ব্যবস্থা করতে পারি। সেখান থেকেই এই চাইল্ড সাইট ফাউন্ডেশন CSF এর যাত্রা শুরু 2000 সালে। ইতিমধ্যে কয়েক হাজার প্রতিবন্ধী এখানে চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিয়েছেন এবং নিয়মিত সেবা পাচ্ছেন। বিগত 10 বছর ধরে আমরা এই কর্মসূচিটা সাজাদপুরে পরিচালনা করছি। বর্তমানে আমাদের যে রেজিস্টার সেখানে প্রায় 3000 বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা আক্রান্ত শিশু আছে। এর মধ্যে 1000-এর উপরে শিশু আছে শুধুমাত্র সাজাদপুর উপজেলাতে। প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের হতাশ না হয়ে দ্রুত চিকিৎসা শুরু করার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এটা একটা ট্র্যাজেডি, শুধু সেই বাচ্চাটার জন্য না, পুরো পরিবারের উপর একটা ট্র্যাজেডি নেমে। মায়েরা তারা খুব হতাশার মধ্যে থাকে। মাদার্স গ্রুপ ফর্ম করলাম এই বাচ্চাদের, এটাকে আমরা বলি এমপাওয়ার, মাদার পাওয়ার। এই মায়েদেরকে আমরা তখন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের সাইকোসোশ্যাল কাউন্সেলিং। আগামী 1 বছরের মধ্যে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আমরা 22টি উপজেলায় একটা পাইলট প্রজেক্ট নেব এই বছরই। আমি মনে করি 1 বছরের মধ্যে আমরা আমাদের মডেল প্রজেক্টগুলো 22 উপজেলায় এবং একটি ঢাকায় বস্তিতে এটা করে দৃশ্যমান ফলাফল আপনারা দেখতে পাবেন। সকল উপজেলায় প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার পরিকল্পনা গ্রহণ করছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। উপজেলা হেলথ কমপ্লেক্সই হোক, জেলা হাসপাতালই হোক, আপনি যেমন গেলে সেবা পাবো, একজন প্রতিবন্ধী মানুষও যেন সেই সেবাটা পায়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী 10 আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা ওই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিতে নিবন্ধন করেছিল মোট 18,57,344 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র 9,30,305 জন এবং ছাত্রী 9,27,039 জন। এছাড়া পরীক্ষা চলাকালে অসৎ উপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট 208 জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। রাজধানী কাফরুলে যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্যের কারণও তুলে ধরেছে ডিএমপি। অন্যদিকে কদমতলীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জাম সহ 2 জনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়। সাদিয়া হক মৌ জানাচ্ছেন বিস্তারিত। গত 24 জুলাই রাতে কাফরুলের ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশে লিং রোড এলাকায় গুলিতে নিহত হন যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ। এ ঘটনায় আহত হন সবজি বিক্রেতা নালাম সর্দার ও মনির হোসেন। ঘটনার পর স্থানীয়রা অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলে উদ্ধার করা হয় একটি পিস্তল ও 4 রাউন্ড গুলি। সোমবার ডিএমপির সংবাদ সম্মেলনে জানানো হয়, তদন্তে হত্যার নেপথ্যে জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, মূল পরিকল্পনাকারী সিএনজি হাফিজ নামে পরিচিত হাফিজুর রহমান তার প্রতিপক্ষ বাবুকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগ করেছিল। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিতে নিহত হন ইউসুফ নামের একজন ব্যক্তি। ছোড়া গুলিতে যুবদল কর্মী ইউসুফ, সবজি বিক্রেতা নালাল সর্দার এবং মনির হোসেন গুরুতর আহত হয়। অস্ত্রধারীরা পালিয়ে যাওয়ার সময় সাধারণ জনগণ তাৎক্ষণিকভাবে
একজন অস্ত্রধারীকে পিস্তল সহ আটক করে। আমি মনে করি যে সন্ত্রাসীদের কোনো দল নাই, কোনো পরিচয়, কোনো সন্ত্রাসী আসলে আমরা সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করব, কোনো রাজনৈতিক পরিচয় আমরা কোনো সময় বিবেচনা করব না। পৃথক এক ব্রিফিংয়ে সিটিটিসি জানায়, রাজধানী কদমতলীতে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2,58,000 টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার এবং জাল নোট তৈরি করার বিভিন্ন সরঞ্জাম। জাল টাকা উদ্ধার করেছি এবং সবগুলি মূলত 500 টাকার নোট। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মূল হোতা যেখানে এটা ম্যানুফ্যাকচার হয় সেটাকে অ্যারেস্ট করা। সেটাই কিন্তু আজকে আমাদের এই অভিযানটা সাকসেসটা, আমরা তাদের মূল হোতাকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার হাটবাজার ও শপিং মলে সরবরাহের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ। উৎপাদিত এই জাল নোট তারা নিজেরা এবং তাদের সহযোগীদের মাধ্যমে ঢাকা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলার জনবহুল হাটবাজার, শপিং মল ইত্যাদি মার্কেট প্লেসে সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।